আচ্ছা, আমি আজকে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে ক্লাসটা শুরু করতে চাই। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে আমি বলতে চাই যে আমি একটা ছোট্ট জিনিস তোমাদেরকে একটু শেখাতে চাই। হ্যাঁ, এটা এটা হয়তো তোমাদের সিলেবাস রিলেটেড না বা রিলেটেডও। তো ওয়েন ক্যান উই জয়েন ফর দিস? টুমরো, কালকে আমরা জয়েন করতে পারি? হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা। স্যার। আচ্ছা, এইটা এইটা দেখা যাচ্ছে তো? এই স্লাইড দেখা যাচ্ছে তো? হ্যাঁ আচ্ছা, তাহলে কালকে আমার মানে 10:30 9:30 থেকে ক্লাস আছে, ঠিক আছে? তো একটা পাশের ক্লাস আছে, তো মেবি আমি একটু দেখে নিচ্ছি কটা থেকে। আচ্ছা, তার আগে তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা বলো, কিন্তু কারোর যদি ইফ ইউ হ্যাভ এনি ডাউট জাস্ট লেট মি নো, যে যেটা পড়িয়েছি সেখানে কোনো ডাউট যদি থাকে আর কি। স্যার, রামাচন্দ্রন প্লটে কোনো কোনো হ্যাঁ, স্পট, বেশিরভাগই স্পট স্কোয়ার আছে, আর কয়েকটা দেখলাম ট্রায়াঙ্গেল আছে, তো এটার মধ্যে কোনো কি ডিফারেন্স আছে? রামাচন্দ্রন প্লটে কোনো কোনো স্পট স্কোয়ার আছে আর বেশিরভাগ। বেশিরভাগই হ্যাঁ। দেখো, আমি তোমাদের একটা কথা বলি, এই প্রশ্নটার উত্তর আমি এক্ষুনি দিচ্ছি না। তোমাকে রামাচন্দ্রন প্লট যেখানে দেখাচ্ছে না, সেখানে রামাচন্দ্রন প্লটের পুরো ইয়েটা কিন্তু দিয়ে দিচ্ছে। ওকে, পুরো আর কি তোমার যে আহ, আহ, কোনটা কোন জিনিসকে রিপ্রেজেন্ট করছে সেই জিনিসটা কিন্তু পুরোপুরি দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখানে তোমাকে বুঝতে হবে যে ট্রায়াঙ্গেল কোন রেসিডিউ গুলোকে রিপ্রেজেন্ট করছে। বলো কোন রেসিডিউ গুলোকে ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট করছে। তার মানে তুমি রামাচন্দ্রন প্লটটা করার পরে তলার জিনিসগুলো পড়ে দেখোনি, আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি, নিয়ে তুমি নিজেই এই প্রশ্নটার উত্তর আমায় দেবে। ঠিক আছে, জাস্ট ওয়েট। কি হলো, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? শায়ন বিশ্বাস, স্ক্রিনটা হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দাঁড়াও, এখানে আমি তলায় রামাচন্দ্রন প্লটটা তোমাদের আমি করতে কেন বলেছিলাম, যে তলায় যেগুলো আছে সেগুলো কিন্তু নিজেকে পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, কি লেখা আছে, কোন রেসিডিউ গুলোকে তোমার ট্রায়াঙ্গেল হিসেবে দেখাচ্ছে একটু পড়ো। এই যে এইখানে যে লেখাটা আছে সেই লেখাটাই এখানে বড় করে রয়েছে। উত্তর এলো? গ্লাইসিন। গ্লাইসিন। গ্লাইস এক্স্যাক্টলি। যে যে কোনো রামাচন্দ্রন প্লটে তুমি যদি প্রোচেক ইউজ করো, তাহলে তোমার যে ইয়ে রেসিডিউস গুলোকে তোমার ট্রায়াঙ্গেল হিসেবে দেখায়, যদি প্রোচেক ইউজ করো। তুমি যদি হোয়াট ইফ ইউজ করো তখন কিন্তু আবার একটু চেঞ্জ হয়ে যায়। প্রোচেকটা স্ট্যান্ডার্ড প্রোগ্রাম, সবাই এটাই ব্যবহার করে। তুমি যদি প্রোচেক ইউজ করো তাহলে গ্লাইসিন রেসিডিউস গুলোকে স্কোয়ার হিসেবে, এই ট্রায়াঙ্গেল হিসেবে দেখায়। ওকে। আরেকটা প্রশ্ন শুভঙ্কর করেছিলে, মনে পড়ছে শুভঙ্কর? আচ্ছা, সায়ন বিশ্বাস, এটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, শুভঙ্কর একটা প্রশ্ন করেছিলে। দেখো, রামচন্দ্রন প্লটটা ইয়ে করার পর এই তলায় পড়ে দেখবে জিনিসটা কি। শুভঙ্কর, আসো নাকি পালিয়েছো? হ্যাঁ হ্যাঁ স্যার। তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলে, কি প্রশ্ন করেছিলে মনে আছে? ওই লাল রঙের যে অ্যামিনো অ্যাসিডের রেসিডিউ গুলো আছে ওগুলো কিসের? ওইগুলো তো বুঝতে পেরেছো? আমি যে উত্তরটা দিয়েছিলাম বুঝতে পেরেছো? হোয়াট ইজ দা আনসার? ওগুলো মানে ওই রামাচন্দ্রন প্লটে যেখানে থাকার কথা সেইখানে নাই ওই রেসিডিউ গুলো। এক্স্যাক্টলি, সেখানে নাই, ইভেন অ্যালাউড রিজিয়নেও নাই। খুব জেনারেসলি অ্যালাউড রিজিয়নে বা ডিসঅ্যালাউড রিজিয়নে, যার জন্য ওগুলোকে রেড কালারে দিয়ে দেখিয়েছে যে ওগুলো তুমি রিচেক করো। তুমি যখন স্ট্রাকচারে ফিট ইন করেছো তখন নিশ্চয়ই কোনো মিস্টেক করেছো, তুমি ওগুলোকে রিচেক করো বা রিপিট করো, সেই জন্য ওগুলো আলাদা করে লাল দিয়ে মার্ক করা আছে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিসটা শেখানোর যে ক্লাসটা, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, আমি জাস্ট দেখে নিচ্ছি, আমি গ্রুপে লিখে দেবো কালকে কখন থেকে নেব। সকালের দিকেই নেব, সকালের দিকে অন্য কোনো ক্লাস নেই তো? স্যার বিভাস না স্যার স্যার, করাতে পারে। বিভাস স্যার কটার আপাতত থেকে? নেই। আচ্ছা, স্যার ঠিক বলা আছে। হয়নি এখন ফোন। আচ্ছা, ঠিক আছে, আমি লিখে দেবো, না হলে পরে পরে আমরা করে নেবো, ব্যাপার নেই। আচ্ছা, এইবারে আমি একটা ছোট্ট প্রশ্ন তোমাদেরকে করছি, ঠিক আছে? প্রশ্নটার উত্তর আমাকে খুব ভেবে চিন্তে দেবে। প্রশ্নটা হচ্ছে, একটা প্রোটিন, সেই প্রোটিনটা
হিট দিয়ে তুমি সেই প্রোটিনটাকে ডিনেচার করে দিলে, ঠিক আছে? তাহলে সেই প্রোটিনটা কি নিজের ফাংশনাল স্টেট বা নিজের যে ফোল্ডেড থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার সেটা আবার অ্যাটেন্ড করতে পারবে না পারবে না? সুপর্ণা, প্রশ্নটা বুঝতে পেরেছো? স্যার একবার রিপিট করেন। হিট দিয়ে আচ্ছা, ডিনেচার করেছি। আমি রিপিট করছি। একটা প্রোটিনকে তুমি হিট দিয়ে ডিনেচার করে দিলে, হ্যাঁ, ডিনেচার হয়ে গেল প্রোটিনটা, মানে ওটার যে থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারটা ছিল, যেটা ওটার ফাংশনালিটি উইচ ইজ প্রোভাইডিং দ্য ফাংশনালিটি টু দ্য প্রোটিন, মানে 3D স্ট্রাকচারটা যেটা প্রোটিনটাকে ফাংশনালিটি প্রোভাইড করছিল, সেই স্ট্রাকচারটা ডিনেচার্ড হয়ে গেল। এইবারে প্রোটিনটা আবার সেই স্ট্রাকচারটা রিগেন করতে পারবে কি পারবে না? মানে তুমি যদি প্রোটিনটাকে এমনি ছেড়ে দাও, ওয়েদার ওটা তো ডিনেচার্ড হয়ে গেছে, ওটার আর প্রপার থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার মানে যে ডোমেইনস গুলো, ফাংশনাল ডোমেইনস গুলো, যে ফোর্স গুলো অ্যাটেন্ড করছিল, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। এবার তুমি ওটাকে ছেড়ে দিলে, হ্যাঁ, একটা একটা হিট দিয়ে ডিনেচার করেছে, এবার তুমি ওটাকে কম টেম্পারেচারে এনে ছেড়ে দিলে, তো ওটা কি ওটা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারটা অ্যাটেন্ড করতে পারবে? একটা জিনিস বুঝে নাও, ডিনেচারেশন আর প্রোটিনের প্রেসিপিটেশন দুটো কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? প্রোটিন যদি পুরোপুরি প্রেসিপিটেটেড হয়ে যায়, সেইটাকে রিকভার করা খুব ডিফিকাল্ট, হ্যাঁ। মানে আমি একটা কথা বলছি, মিসকোল্ডেড হয়ে প্রেসিপিটেটেড হয়ে গেল মানে, এবার যদি কথা হচ্ছে, সুপর্ণা তুমি অমলেট ভাজতে জানো? হ্যাঁ স্যার। এবারে কেউ যদি বললো যে সুপর্ণা একটা অমলেট ভাজলো, তাহলে সেইখানে যে অ্যালবুমিনটা আছে, স্যার এই অ্যালবুমিনটা তো ডিনেচার হয়ে গেছে, তাহলে যদি আমি অমলেটটাকে ছেড়ে দিই, তাহলে কি আবার অ্যালবুমিনটা নিজের থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারটা নেবে? সেটা কোনোদিনও নিতে পারবে না, because that protein already got precipitated after misfolding and denaturation. That is not possible. But normal condition এ ধরো তুমি একটা ইনসুলিন বাজার থেকে কিনেছো, ফ্রিজে রাখার বদলে ভুলে গেলে, কলকাতা এখন মারাত্মক টেম্পারেচার দুপুর বেলায়, তুমি সেটাকে টেবিলে রেখে দিয়েছো, রোদ পড়লো, সবকিছু পড়লো, ওই যে লেখে না স্টোর ইন আ কুল প্লেস, রোদ পড়লো, সবকিছু পড়লো, ওটা ডিনেচার হয়ে গেল। তাহলে এই ডিনেচার প্রোটিনটা, এটা কি আবার নরমালি নিজে নিজে ডিনেচার হতে পারবে না পারবে না? দিস ইজ মাই কোয়েশ্চেন। হ্যাঁ স্যার পারবে। সায়ন দাস জয়েন করেছে? সায়ন দাস আছো? আচ্ছা, যে বললো পারবে সে আমাকে আনসার দিক। সায়ন বিশ্বাস বললো কেন পারবে, ওয়াই ডু ইউ থিঙ্ক? হিট দিয়ে ডিনেচার করলে তো হাইড্রোজেন বন্ড গুলো ভেঙে যাবে। হ্যাঁ, ভেঙে গেল। তো যদি আমি কোল্ড টেম্পারেচার বা টেম্পারেচারটাকে নামিয়ে আনি, তো আবার হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারবে। এবার যদি মিসফোল্ড না হয়, যদি প্রোটিনটা মিসফোল্ড না হয়, আগের ফোল্ডে ফিরে আসে, তবে ফাংশনালিটি থাকবে, না হলে থাকবে না। ফাংশনালিটি থাকবে, না হলে থাকবে না। তার মানে হচ্ছে, এখান থেকে মন দিয়ে শুনবে, এইটা কি আমরা কে এরকম মিউজিক করছে? এটা কি সায়ন দাস কিছু বলছে? আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, ওই রকম আওয়াজ আসছে। হ্যাঁ স্যার জয়েন করলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তাহলে যেটা ব্যাপার হচ্ছে যে তুমি, সায়ন বিশ্বাস বলছে পারবে। এইবারে এইখান থেকে কি আমি এই কনক্লুশনটা টানতে পারি যে একটা প্রোটিনের আলটিমেটলি ফাংশনাল ডোমেইনস গুলো যে ফোল্ডটা নেবে, সেই ইনফরমেশনটা অলরেডি ওটার প্রাইমারি স্ট্রাকচারে ইনস্ক্রাইবড আছে। একটা প্রোটিনের থ্রি ডাইমেনশনাল যে ডোমেইনস গুলো, মানে ফাংশনাল ইউনিটস গুলো, সেটা যে সেই ডোমেইনস গুলো যে থ্রি ডাইমেনশনাল ফোল্ডটা নেবে, সেই ইনফরমেশনটা অলরেডি ওটার প্রাইমারি স্ট্রাকচারে ইনস্ক্রাইবড আছে। এরকম কথা কি আমি বলতে পারি? হ্যাঁ স্যার, বলা যেতে পারে। বলা যেতে পারে না? কারোর কোনো ডাউট থাকলে বলো, এটা বলতেই পারো যে না স্যার এটা পসিবল না, আপনি ভুলভাল বলছেন। কিভাবে হবে? একটা প্রোটিন ফোল্ডিং এর জন্য স্যাপেরন লাগে,
ঠিক আছে, এবং অন্যান্য অনেক এজেন্টস লাগে তবে সেটা ফোল্ড হয়। আপনি যদি সেই সব না করে সিম্পল একটা প্রাইমারি অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স পর বসিয়ে যান, তাহলে কি সেটা কখনো ফোল্ড হবে? আজ অব্দি আপনি একটা উদাহরণ বলুন তো, একটা প্রোটিন ওই রকম বাইরে সিনথেসাইজ করা হয়েছে? কোনো প্রোটিন কেমিক্যালি সিনথেসাইজ করা হয়েছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? টিআইএফআর অ্যাসপিরেন্ট তারপরে অনেকে আইআইটি তে অ্যাপ্লাই করছে, হ্যাঁ, হোয়াট ডু ইউ থিঙ্ক? করা গেছে প্রোটিন বাইরে সিনথেসাইজ? আচ্ছা কেন করা যায় না? হোয়াই ডু ইউ হ্যাভ টু ক্লোন ইট? কেমিস্টদের দিলে কেমিস্টরা কেন সিনথেসাইজ করে দিতে পারছে না? পেপটাইড সিনথেসিস হতে পারে, পলিপেপটাইড সিনথেসিস হতে পারে, কিন্তু যে প্রপার ফোল্ডিং এর জন্য একটা বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট লাগে সেটা তো হবে না। আমি যদি একটা বাফার নিই, ধরো প্রোটিনটা নর্মাল হিউম্যান প্রোটিন নর্মাল ফোল্ডিং স্টেটে থাকতে গিয়ে হচ্ছে পিএইচ 7.2 হিউম্যানের প্রোটিন। আমি প্রোটিনটাকে পিএইচ 7.2 দিলাম একটা ঠান্ডা টেম্পারেচার, কোল্ড রুমে 6 ডিগ্রি 10 ডিগ্রি এরকম টেম্পারেচার দিলাম। 7.2 এর একটা বাফার নিলাম, ধরো আমার শরীরের মধ্যে ফসফেট বাফার আছে, ফসফেট বাফার নিলাম। NaCl আছে আমার ব্লাডে, যা ততটা NaCl নিলাম এবং প্রোটিনটাকে রাখলাম, এবং একটু ফোল্ডিং যাতে ফেভার্ড হয় তার জন্য গ্লিসারল দিয়ে দিলাম। হোয়াট ডু ইউ থিঙ্ক? প্রোটিনটা ফোল্ড, মানে এটা তো বাইরে করছি একটা কোল্ড রুমের মধ্যে, আমার শরীরের মধ্যে কিছু হচ্ছে না, একটা বাফার রয়েছে, একটা সল্ট রয়েছে, গ্লিসারল রয়েছে, এবং তার মধ্যে প্রোটিনটা রয়েছে। ডু ইউ থিঙ্ক দ্য প্রোটিন উইল গেট ফোল্ডেড অর ডু ইউ থিঙ্ক ইট উইল নট গেট ফোল্ডেড? ফোল্ডেড হতে পারে কিন্তু যে নেটিভ স্ট্রাকচারে আসবে না। নেটিভ স্ট্রাকচারে আসবে না, 100% আসবে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা কি বলতো? এইভাবে ওর নেটিভ স্ট্রাকচারটা অ্যাটেন্ড করতে বহুক্ষণ সময় লাগবে। আরেকটা ভুল বললাম, 100% আসবে না। ও 100% আসবে না মানে এরকম নয় যে নেটিভ স্ট্রাকচারটা ডিফারেন্ট থাকবে, নেটিভ স্ট্রাকচারটা সেম থাকবে, কিন্তু 100% ফাংশনালিটি অ্যাটেন্ড করতে পারবে না। ধরো ওই প্রোটিনটা 100 ইউনিট সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করছিল, এবার ওটা ডিনেচার হয়ে গেছে, নিয়ে আমি এরকম বাইরের এনভায়রনমেন্টে ওটাকে ডিনেচার করলাম, দেখা যাবে ওটা আপ টু 90-95 ইউনিট প্রোডাক্টকে, এই সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করতে পারছে। মানে আমি কি বলতে চাইছি, ওটার যে অরিজিনাল বা নেটিভ যে ফাংশনালিটি ছিল তার কিন্তু 90-95% ফাংশনালিটি ওটা অ্যাটেন্ড করতে পারছে। তার মানে এটা নয় যে নেটিভ স্ট্রাকচার যেটা ছিল সেটা 90-95% স্ট্রাকচারের ক্লোজও যেতে পারছে, তা না। ধরো 100টা মলিকিউল প্রোটিন ছিল, তার মধ্যে 95টা মলিকিউল নেটিভ স্ট্রাকচারে ফিরে যেতে পেরেছে, বাকি 5টা মলিকিউল ফিরে যেতে পারেনি। বাট 95টা মলিকিউল কিন্তু কেপেবল হয়েছে ওই স্ট্রাকচারে ফেরত যাওয়া। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। দ্য অনলি প্রবলেম ইজ যে ওটা তোমার বডির ভেতরে যখন আছে ওটা ইনস্ট্যান্টেনিয়াসলি ফোল্ডেড হচ্ছে, কারণ প্রোটিন ফোল্ডিংকে আমরা ইনস্ট্যান্টেনিয়াসলি বলবো, সেটাকে তো আমরা ঘড়ি দিয়ে কন্ট্রোল করতে পারি না, ইটস ইন দ্য মাইক্রোসেকেন্ড কাইনেটিক্স। তুমি তো আর মাইক্রোসেকেন্ডকে মাপতে পারবে না নর্মাল কন্ডিশন, আমরা একটা ইনস্ট্যান্ট বা একটা মুহূর্তেই বলবো কাজটা হচ্ছে। ইটস ইন দ্য মাইক্রোসেকেন্ড কাইনেটিক্স। তো মাইক্রোসেকেন্ড কাইনেটিক্সের যে প্রসেসটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, কিন্তু এইভাবে যদি তুমি প্রোটিনটাকে ফোল্ড করাতে যাও এক্সটার্নাল এনভায়রনমেন্টে, তোমার অন্তত 12 থেকে 24 ঘন্টা দিতে হবে। Nevertheless, the primary structure of the protein has got the entire information for the folding of the protein. Am I clear? বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। Unless there is a problem. প্রবলেমটা হচ্ছে যে দুটো কন্ডিশন তোমাকে দিচ্ছি। সাপের বিষ আছে, সাপের বিষ একটা তোমাকে আমি খেতে বললাম, আরেকটা বললাম যে সাপের বিষটাকে অনেকক্ষণ হিট দিয়ে পোড়াও, পোড়ানোর অনেকক্ষণ হিট দাও, দেওয়ার পর সেটা আমি তোমার ব্লাডে ইনজেক্ট করে দিলাম। কোনটা বেশি ডেঞ্জারাস হবে? সুবর্ণা? স্যার মানে অনেকক্ষণ ধরে ফোটালে তো ওই প্রোটিন যদি সে তো ডিনেচার হয়ে যাবে। হ্যাঁ,
আর যদি মানে খাই তাহলে অ্যাবজর্ব হয়ে যাবে সেলসে, তাহলে বেশি ওটা ইনস্ট্যান্টলি কাজ করবে। তা আমি সেটাই তোমার কাছে জানতে চাইছি যে কোনটা বেশি, তোমাকে যদি এই দুটো অপশন দেয়া হয় তুমি কোন অপশনটা নেবে? অবভিয়াসলি তুমি মরতে চাও না, বেঁচে থাকতেই চাও, তো তুমি কোন অপশনটা নেবে আর কেন? সেকেন্ডটাই। সেকেন্ডটা মানে সেটা হচ্ছে যে অনেকক্ষণ দিয়ে ফুটিয়ে তারপর তোমার ব্লাডে ইনজেক্ট করবে, তাই তো? হ্যাঁ। আর কেউ অন্য কোনো অপশন নেবে? না খেয়ে নিতে তো মরতে কোনো চাইলে effect হবে না। খেয়ে নেবো প্রোটিনটা। হুম। মানে ও ফার্স্ট, না না অবশ্যই মরতে চাও না, এটা তো খুব স্বাভাবিক আচ্ছা, ব্যাপার। তার জন্য মানে মরতে চাই। হ্যাঁ অবশ্যই মরতে চাও না। তো সুপর্ণা বলছে না মরতে চাইলে ও বলবে অনেকক্ষণ প্রোটিনটাকে ফুটিয়ে ইনজেক্ট করো, কিন্তু সায়ন বিশ্বাস বলছে যে না আমি খেয়ে নেব, কারণ খেয়ে নিলে আমার মরার চান্স কম। তোমাদের কি মনে হয় দুজনের মধ্যে কে ঠিক বলছে? খেয়ে নিলে কিছু হবে না। খেয়ে নিলে খেয়ে নিলে কিছু হবে না। গাটে কোনো কোনো হ্যাঁ বলো, গাটে কোনো, ও কিন্তু মানে ঠিক ক্ষত বলছে। থাকলে সেটা তো সমস্যা হতে পারে। গাটে কোনো ক্ষত থাকলে সেটাতে তো সমস্যা হতে পারে অবভিয়াসলি, ব্লাডের সাথে যদি কন্ট্যাক্টে যায়। আদারওয়াইজ কোনো প্রবলেম হবে না। কেন প্রবলেম হবে না? একটা খুব বেসিক নলেজ, সেটা হচ্ছে তুমি যখন একটা প্রোটিনকে হিট করছো, সেই হিট করার দরুন কি প্রোটিনের পেপটাইড বন্ড ভাঙতে পারে? হোয়াট ডু ইউ থিঙ্ক সুপর্ণা? তুমি when you are heating a protein, তো সেই প্রোটিনের পেপটাইড বন্ড কি ভাঙতে পারে? না স্যার, মানে হাইড্রোজেন বন্ড গুলো ভাঙবে। সবাই শিওর তো পেপটাইড বন্ড ভাঙতে পারে না? তার মানে হচ্ছে যে তার প্রাইমারি স্ট্রাকচারটা অক্ষত থাকবে এবং এই প্রাইমারি স্ট্রাকচারের মধ্যেই কিন্তু এর টার্সিয়ারি ফোল্ডিং এর ইনফরমেশন আছে। দ্বিতীয় প্রশ্ন আমার শুভঙ্করকে, একটা প্রোটিনকে যখন তুমি হিট করছো তার ডাইসালফাইড বন্ড কি ভাঙতে পারে? তার মধ্যে যে ডাইসালফাইড বন্ড আছে সেগুলো কি ভাঙতে পারে? হোয়াট ডু ইউ থিঙ্ক শুভঙ্কর? হ্যাঁ স্যার। ভেঙে যাবে? আর কারোর কোনো অ্যান্সার? সায়ন দাস, প্রোটিনকে হিট করলে ডাইসালফাইড বন্ড ভাঙতে অনেকটা পারে? হিট লাগবে, মানে বন্ড এনার্জি কোভ্যালেন্টের বেশি হয়। হ্যাঁ, তুমি যতই হিট করো ওইভাবে একটা কোভ্যালেন্ট বন্ড ভাঙা যায় না, ঠিক আছে? ওইভাবে ওর স্টেট চেঞ্জ করতে পারে, বন্ড ওইভাবে ভাঙবে না। ওকে, তো আমি যে কথাটা বলতে চাইছি তোমাদেরকে, সেই কথাটা হচ্ছে তাহলে প্রাইমারি স্ট্রাকচারটা কিন্তু অক্ষুণ্ণ থাকছে এবং কোভ্যালেন্ট বন্ডস গুলো কিন্তু ইন্ট্যাক্ট থাকছে। যদি ভাঙাই যেত না, তাহলে এসডিএস পেজ ম্যাডাম পড়িয়েছেন কিনা আমি জানি না, এসডিএস পেজ চালানোর সময় বিটা মার্কাপ্টো ইথানল বা ডাইথায়োক্সাইড ইউজ করা হতো না, সিম্পল হিট করেই ভেঙে দেওয়া হতো ডাইসালফাইড বন্ড। 10 মিনিটের জায়গায় 15 মিনিট হিট করা হতো। হিটটা আমরা কিসে করি? ডাইরেক্ট হিটারের উপর করি, আগুনে। তো তার থেকে বেশি হিট আর কিসে হবে? তাও ভাঙে না, ঠিক আছে? তো এনিওয়ে আমি যে কথাটা তোমাদের বলতে চাইছি, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে একটা প্রশ্ন করা উচিত ছিল, সেটা হচ্ছে যে সাপের বিষটা কিসে। এবার যদি এই সাপের বিষটা তোমার কোবরার বিষ হয়, মানে স্পেকটাকেল কোবরা, নাজা নাজা যেটাকে আমরা বলে থাকি, গোখরো, ঠিক আছে, তখন কিন্তু খুব ডেঞ্জারাস, কারণ গোখরোর বিষের মধ্যে বেশিরভাগই যে পেপটাইড থাকে, অনেকগুলো পেপটাইড থাকে, সেগুলো কিন্তু থার্মোস্টেবল পেপটাইড। তুমি গোখরোর বিষকে যদি হিট করো, করে যদি সেটা ইনজেক্ট করা হয়, তুমি দেন এন্ড দেয়ার মারা যাবে, কারণ গোখরোর বিষে একাধিক পেপটাইড এমন থাকে যে পেপটাইড গুলো অত্যন্ত থার্মোস্টেবল। তাদেরকে ওই 70-80 বা 100 ডিগ্রিতে পোড়ালে তাদের স্ট্রাকচার কোনোভাবেই চেঞ্জ হয় না। পেপটাইড, নট প্রোটিন। বোঝাতে পারছি? আচ্ছা, এরপরে নেক্সট যেটা ব্যাপার হচ্ছে, বাট ওয়ান্স ইট গোস টু ইয়োর স্টমাক, তখন কিন্তু একটা সমস্যা হয়। স্টমাকে কি আছে? স্টমাকে আমাদের পেপসিন আছে। রেসেল। হ্যাঁ, এইচসিএল আছে, পেপসিন আছে। পেপসিন কি করবে? ক্যান ইট ব্রেক দ্য কোভ্যালেন্ট বন্ড? ক্যান ইট ব্রেক দ্য পেপটাইড বন্ড? পেপটনে কাট করা। হ্যাঁ, পেপটোনে কনভার্ট করবে। তাহলে পেপটোন, তা আমি জাস্ট তোমাকে জিজ্ঞেস করছি যে
পেপসিন কি একটা প্রোটিনের, পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, হোয়াটএভার, এটা কি একটা প্রোটিনের পেপটাইড বন্ডকে ভাঙতে পারে না পারে না? পারে। অবভিয়াসলি পারে। পেপটিড যদি প্রোটিনকে পেপটোনে কনভার্ট করে, তার মানে ডেফিনেটলি পেপটোন আর প্রোটিওজেসে কনভার্ট করছে, মানে ভাঙতে পারে। এই যে পেপটোন, পেপটোন তোমরা কিসে ব্যবহার করে থাকো আমাকে একটু বলবে? মিডিয়া বানাতে। সেটা কি জিনিস বলতে পারো? অ্যামিনো অ্যাসিড দে, হ্যাঁ। না, পেপটোন হচ্ছে, নাইট্রোজেন সোর্স। হ্যাঁ সে তো অবশ্যই, মানে যে পেপটোন পাউডারটা ব্যবহার করে সেটা কি জিনিস, সেটা হচ্ছে দেখবে এই পেপটোন বা ট্রিপটোন, এগুলো হচ্ছে কোনো একটা পার্টিকুলার টিস্যু, মানে প্যানক্রিয়াটিক টিস্যু নিয়ে সেটাকে পেপসিন দিয়ে ডাইজেস্ট করা হয়েছে করে সেই পাউডারটা, কিংবা প্যানক্রিয়াটিক টিস্যু নিয়ে সেটাকে তোমার ইয়ে দিয়ে ডাইজেস্ট করা হয়েছে, ট্রিপসিন দিয়ে ডাইজেস্ট করা হয়েছে সেই এক্সট্রাক্ট। So the take home message is, once it goes into our stomach, the enzymes can break the peptide bond, but not the heat. Heat is not capable of breaking the peptide bond. এই অবধি ক্লিয়ার? এবার নেক্সট হচ্ছে দুটো জিনিস, সেটা হচ্ছে why the primary sequence of a protein, why the primary structure of a protein determines its tertiary structure. এইখানে আমি তোমাদের জিজ্ঞেস করব, ab initio method of determination of protein 3D structure, এটা আমি কালকে বলেছিলাম একটু দেখতে, তোমরা দেখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কি জিনিস আমাকে একটু বলো, এই ab initio method of determination of protein 3D structure। কোনো প্রোটিনের সিকোয়েন্স আমার কাছে আছে, প্রাইমারি হ্যাঁ। সিকোয়েন্স যেটা, হ্যাঁ তো সেটাকে আমি ওই অ্যাব ইনিশিও মডেলিং যেগুলো সফটওয়্যার সার্ভার করে সেখানে যদি আমি আপলোড করি, তো প্রথমে ওটা সেকেন্ডারি ওই প্রাইমারি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে সেকেন্ডারি স্ট্রাকচার একটা ডিটারমাইন করে। আচ্ছা, তারপর সেকেন্ডারি স্ট্রাকচার হয়ে যাওয়ার পর ওটা 3D তে কিভাবে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেটা না তা ডিটারমাইন আমি করে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে প্রাইমারি স্ট্রাকচারের ওপর ভিত্তি করে যে সেকেন্ডারি স্ট্রাকচারটা বানাচ্ছে, হেলিক্স বা বিটা শীট বা কয়েল, এটা কিভাবে বানাচ্ছে? হাউ ক্যান ইউ প্রিপেয়ার দিস স্ট্রাকচার? ওটা ওদের অ্যালগোরিদমের উপর, যেগুলো মানে অনেক প্রোটিনের সিকোয়েন্স দেখে তাদের স্ট্রাকচার দেখে একটা ডিটারমাইন করা হচ্ছে যে এই এই অ্যামিনো অ্যাসিড থাকলে এই স্ট্রাকচার, এই অ্যামিনো অ্যাসিড থাকলে এই স্ট্রাকচার হচ্ছে। আচ্ছা, তোমাদের আমি অনেক, ঠিক আছে, ইউ আর মোর অর লেস কারেক্ট, ডেফিনিটলি অনেক প্রোটিনের স্ট্রাকচার দেখেছে, দেখে বুঝতে পারছে যে কোন অ্যামিনো অ্যাসিড থাকলে কোন স্ট্রাকচার সে প্রেফার করে, অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে এখানে আমরা দেখব যে নির্দিষ্ট কিছু গ্রুপ অফ অ্যামিনো অ্যাসিডস আছে, তারা কিন্তু নির্দিষ্ট কিছু ধরনের স্ট্রাকচারাল, সেকেন্ডারি স্ট্রাকচারাল প্রেফারেন্স তারা দিয়ে। ওকে, there are specific types of amino acid which prefer specific kind of structure, and it is very কি বলবো recommendable, I recommend it that you just memorize it. এখানে দেখো অ্যালানিন, গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিন, লিউসিন, লাইসিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন, এরা কিন্তু মোরলেস দেখা যাচ্ছে যে হেলিক্স স্ট্রাকচার খুব প্রেফার করছে। অ্যালানিন, গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিন, লিউসিন, লাইসিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন, এরা দেখা যাচ্ছে মোরলেস হেলিক্যাল স্ট্রাকচারটাকে খুব প্রেফার করছে। ওকে, আচ্ছা, হেলিক্যাল স্ট্রাকচারটাকে প্রেফার করছে, ভেরি নাইস। তাহলে এই যে অ্যামিনো অ্যাসিড, আবার এদের মধ্যে দেখো এই লিউসিন আছে, ফিনাইল অ্যালানিন আছে, এরা আবার দেখা যাচ্ছে যে এরা কিন্তু বিটা স্ট্র্যান্ডটাকেও প্রেফার করছে। তার মানে একটা অ্যামিনো অ্যাসিড যে একটা সিঙ্গেল ধরনের স্ট্রাকচারকেই সবসময় প্রেফার করবে তা নয়, একাধিক স্ট্রাকচারকেও প্রেফার করতে পারে, আবার একটা সিঙ্গেল স্ট্রাকচারকেও প্রেফার করতে পারে। ওকে, এই জিনিসটা ফার্স্ট বুঝে নাও যে প্রত্যেক অ্যামিনো অ্যাসিডের নিজস্ব যে সাইড চেন আছে, প্রত্যেক অ্যামিনো অ্যাসিডের নিজস্ব যে সাইড চেন আছে, তার উপর বেস করে তারা কিন্তু একটা সেকেন্ডারি স্ট্রাকচার প্রেফারেন্স দেয়।
এইবারে একটু আমরা দেখি এই যে অ্যামিনো অ্যাসিড গুলো অ্যালানিন, গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিন, লিউসিন, লাইসিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন, এদেরকে বলা হয় গিয়ে হচ্ছে হেলিক্স লাভার। ঠিক আছে, এদেরকে বলা হয় গিয়ে হচ্ছে হেলিক্স লাভার্স, কারণ মেনলি এই অ্যামিনো অ্যাসিড গুলো হেলিক্সে থাকে। বাট এদের মধ্যে আমরা যদি লিউসিন বা ফিনাইল অ্যালানিন দেখি, এরা কিন্তু অনেক সময় বিটা স্ট্র্যান্ডেও থাকে। ওকে, এইবার এদের মধ্যে কি কিছু কমন আছে? হ্যাঁ, আমরা যদি অ্যালানিনকে বাদ দিই, ঠিক আছে, তখন কিন্তু এই 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 আচ্ছা, এই জিনিসটা তোমরা বিটা, এপসাইলন, ডেল্টা এইগুলো হয়তো বুঝতে পারবে না। হ্যাঁ, এটা আমি পরে বোঝাচ্ছি। এই জিনিসটা আপাতত বুঝে লাভ নেই যে কিভাবে এই হাইড্রোফোবিক অ্যাটমস গুলো একের পর উপর প্যাক করে একটা হেলিক্সের মধ্যে, এটা বোঝার দরকার নেই। আপাতত এইটুকু জিনিস খালি মাথায় রাখো যে দিজ আর দ্য অ্যামিনো অ্যাসিড হুইচ প্রেফার হেলিসেস। নাও দেয়ার আর সাম আদার অ্যামিনো অ্যাসিড, যেমনি ধরো আইসোলিউসিন। লিউসিন আমি বলছিলাম হেলিক্স এবং ইয়ে দুটোকেই প্রেফার করে। ফিনাইল অ্যালানিন দুটোকেই প্রেফার করছে। থ্রিওনিন, ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, ভ্যালিন। ঠিক আছে, এই প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড এরা কিন্তু আবার স্ট্র্যান্ড কে পছন্দ করে। এরা কিন্তু আবার বিটা স্ট্র্যান্ড কে খুব পছন্দ করে, মানে বিটা স্ট্র্যান্ড স্ট্রাকচারে খুব বেশি। টাইম শেষ হয়ে আসছে। বিটা স্ট্র্যান্ড স্ট্রাকচারে কিন্তু এদের প্রেজেন্সটা বেশি থাকে। কেন? সেটারও একটা কারণ আছে, যেটা আমি পরে বোঝাবো, বা তোমরা পড়েও বুঝতে পারো। আইদার হ্যাভ ইন কমন দেয়ার বিটা ব্রাঞ্চ নেচার অর দেয়ার হাইড্রোফোবিসিটি। কি এই ব্যাপারগুলো আমি বোঝাবো যে কেন কিছু অ্যামিনো অ্যাসিড হেলিক্স কে প্রেফার করে আর কিছু অ্যামিনো অ্যাসিড বিটা স্ট্র্যান্ড কে প্রেফার করে। কিছু অ্যামিনো অ্যাসিড উভয় হেলিক্স এবং বিটা স্ট্র্যান্ড এই দুটো স্ট্রাকচারকেই প্রেফার করে। বাট দ্য টেক হোম মেসেজ ইজ ফ্রম দ্য সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড উইদিন আ প্রোটিন আমরা বলতে পারি সেই প্রোটিনের সেই জায়গাটা কি ধরনের সেকেন্ডারি স্ট্রাকচার নিচ্ছে। এইবার আমরা দেখি কিছু অ্যামিনো অ্যাসিড এমনও আছে যেটা কিন্তু টার্নে থাকে, যেটাকে বলা হয় টার্ন লাভার। ঠিক আছে, আমরা গ্লাইসিনকে জানি, গ্লাইসিন এত স্পেশাল এই জন্যই কারণ গ্লাইসিনের এত বেশি ফ্লেক্সিবল যে ওটাকে মোরাললেস সবসময় কিন্তু বিটা টার্নের মধ্যেই দেখা যায়। যাই হোক, এখানে আমরা আবার কিছু অ্যামিনো অ্যাসিড দেখতে পাচ্ছি, অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসপারাজিন, গ্লাইসিন, প্রোলিন, সেরিন। এরা কিন্তু মেইনলি প্রেজেন্ট থাকে গিয়ে হচ্ছে এই ধরনের টার্ন স্ট্রাকচারে, মানে বিটা টার্নে। ঠিক আছে, তাহলে কিছু অ্যামিনো অ্যাসিড আমরা দেখলাম যারা বিটা স্ট্র্যান্ড, কিছু অ্যালফা হেলিক্স এবং কিছু টার্ন স্ট্রাকচার কিন্তু প্রেফার করে। ওকে, তাহলে আমাকে একটা কথা বলো যে আমি যদি তোমাদেরকে একটা সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড দিয়ে দিই, পরপর যে অ্যামিনো অ্যাসিড গুলো আছে, সেখান থেকে কি তোমরা ওই যে যে কথাটা ইয়ে বলছিল, কে বলছিল, সায়ন বিশ্বাস বলছিল যে অনেক প্রোটিনের মধ্যে অনেকগুলো 3 ডাইমেনশনাল স্ট্রাকচার স্টাডি করা হয়েছে বিভিন্ন প্রোটিনের, এবং দেখা হচ্ছে যে এই অ্যামিনো অ্যাসিডটা কি ধরনের স্ট্রাকচার প্রেফার করে এবং কেন ওই স্ট্রাকচার প্রেফার করে সেটা আমি বোঝাবো। বাট ব্যাপারটা হচ্ছে উই ক্যান অ্যাটলিস্ট প্রেডিক্ট যে এই ধরনের অ্যামিনো অ্যাসিড কি স্ট্রাকচারে থাকে। নাও এরপরে একটা ছোট্ট জিনিস আমি তোমাদের বলি, সেটা হচ্ছে ধরে নাও অ্যামিনো অ্যাসিড পরপর 2-3-4টে অ্যামিনো অ্যাসিড আছে। সেখান থেকে কিন্তু খুব ইজিলি আমরা বুঝতে পারবো যে এই 4টে অ্যামিনো অ্যাসিড কি ধরনের সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি করবে। দেয়ারফোর প্রাইমারি স্ট্রাকচার মানে দ্য সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড ডিটারমাইন্স ইটস সেকেন্ডারি স্ট্রাকচার। এরপরে যে কথাটা বলবো সেটা সব থেকে ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এই সেকেন্ডারি স্ট্রাকচার যখন পরপর থাকে একটা সিকোয়েন্সে, ইট ফর্মস আ মোটিভ। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? ওকে, নো প্রবলেম। মোটিভ কনসেপ্টটা তোমাদের এখনো নেই। দেখা যাক এখানে কোনো মোটিভের ছবি পাইছি না, মোটিভের কোনো ছবি নেই। যাই হোক, আমি এমনি বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ধরো একটা
হেলিক্স আছে, তারপরে একটা বিটা টার্ন আছে, তারপরে একটা হেলিক্স আছে। এইটা হচ্ছে গিয়ে একটা মোটিভ তৈরি করছে, যেটাকে আমরা বলছি হেলিক্স টার্ন হেলিক্স মোটিভ। এই মোটিভটা কি না, ইট ইজ আ সুপার সেকেন্ডারি স্ট্রাকচার। এটাকে আমরা বলছি গিয়ে হচ্ছে একটা সুপার সেকেন্ডারি স্ট্রাকচার। কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট এই জন্য যে এই ধরনের মোটিভের কিন্তু কিছু ফাংশনাল অ্যাট্রিবিউটস আছে। বুঝতে পারছো? এই ধরনের মোটিভের কিন্তু কিছু ফাংশনাল অ্যাট্রিবিউটস আছে। তাহলে প্রাইমারি সিকোয়েন্স কি কি আছে সেটার উপর নির্ভর করবে সেকেন্ডারি স্ট্রাকচার কি হবে। এবং দ্য সিকোয়েন্স অফ সেকেন্ডারি স্ট্রাকচার, ধরো একটা হেলিক্স রইলো, তারপর একটা টার্ন এলো, তারপর একটা হেলিক্স এলো, এই পরপর আসার দরুন আমরা কিন্তু এটা ডিটারমাইন করতে পারবো বা এটা ডিটারমাইন করতে সক্ষম হব যে এই ধরনের সেটস অফ সেকেন্ডারি স্ট্রাকচার কি ধরনের সুপার সেকেন্ডারি স্ট্রাকচার বা মোটিভ তৈরি করবে। ফর এক্সাম্পল একটা হেলিক্স, তারপর একটা টার্ন, একটা হেলিক্স। তো এই সুপার সেকেন্ডারি স্ট্রাকচার বা মোটিভের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এদের অনেক সময় কিন্তু অনেক ফাংশনাল রোল থাকতে পারে। আমি তোমাদের একটা ছোট্ট টাস্ক দিচ্ছি, এটা নিজেরা খুঁজে দেখবে। সেটা হচ্ছে এই যে ডিএনএ বাইন্ডিং যে ডোমেনস গুলো আছে বা ডিএনএ বাইন্ডিং মোটিভস গুলো যেগুলো, হ্যাঁ, ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস এর মধ্যে, আমাকে এগুলো একটু সেকেন্ডারি স্ট্রাকচারাল কম্পোনেন্টস কি কি আছে একটু আমাকে বলুন। প্রশ্নটা বুঝতে পারলে না আরেকবার বোঝাবো? বলুন। আমি বলতে চাইছি যে এই যে ডিএনএ কে বাইন্ড, ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস দে বাইন্ড ডিএনএ, ঠিক আছে? এবারে এই যে ডিএনএ বাইন্ডিং রিজিয়নটা, এখানে সিকোয়েন্স অফ সেকেন্ডারি স্ট্রাকচার বা কোনো স্পেশাল মোটিভ আছে কিনা সেটা আমাকে বলবে। মানে যে এই যে ডিএনএ বাইন্ডিং যে ডোমেনটা বা ডিএনএ বাইন্ডিং যে মোটিভটা, তাতে কি ধরনের সেকেন্ডারি স্ট্রাকচার আছে একটু বলবে। whether it's a beta sheet, helix, beta sheet, alpha beta alpha, এটাও একটা মোটিভ, আলফা বিটা আলফা, মানে আলফা হেলিক্স ফলোড বাই আ বিটা শিট ফলোড বাই আ আলফা হেলিক্স, or whether it's a helix turn helix, whether it's a Greek key motif, কোন ধরনের এই ধরনের স্ট্রাকচার আছে একটা ডিএনএ বাইন্ডিং ডোমেনে এটা বলবে। তোমরা যদি কিছু জিঙ্ক ফিঙ্গার প্রোটিন মানে বা কিছু লিউসিন জিপার ডোমেন স্টাডি করো, তোমরা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা, কি প্রশ্নটা করছি? হ্যাঁ স্যার। ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ, স্যার। দেখো আমি তোমাদের এখন বলে যাব, জানো তো সেকেন্ডারি স্ট্রাকচারে হাইড্রোজেন বন্ড হয়, টারশিয়ারি স্ট্রাকচারে এই হয়, ইম্পর্টেন্ট। বাট একটু তোমাদের নিজের এই ইন্টারেস্টটা থাকা কিন্তু খুব দরকার যে কি হচ্ছে না। ওকে, তাহলে এই এই যে ব্যাপারটা, হ্যাঁ বলো। মোটিভ শুধু ডিএনএ বাইন্ডিং ডোমেনে কেন, যে প্রোটিন গুলো এনজাইম হিসেবে কাজ করে তার ক্যাটালাইটিক সাইটে তো থাকতে পারে। প্রত্যেক প্রোটিনের মধ্যে মোটিভ আছে, এরকম কোনো প্রোটিন নেই যার মধ্যে মোটিভ নেই। আমি জিজ্ঞেস করছি ডিএনএ বাইন্ডিং ডোমেনে কোনো স্পেশাল মোটিভ থাকে কিনা, সেটা তোমরা একটু সার্চ করে আমার বলবে। এনজাইম কেন, প্রত্যেকটা প্রোটিন, এরকম কোনো প্রোটিন এক্সিস্ট করে না পৃথিবীতে যাতে মোটিভ নেই, অ্যাটলিস্ট আই ডোন্ট নো। ডোন্ট টেল মি, প্রোটিনের কথা বলছি, পেপটাইড বলছি না, কিন্তু প্রোটিনের কথা বলছি। এরকম কোনো প্রোটিন এক্সিস্ট করে না যাতে কোনো মোটিভ। ওকে, প্রত্যেক প্রোটিনে মোটিভ আছে, ওয়েদার ইটস আ এনজাইম, ওয়েদার ইটস আ, আমার প্রশ্নটা হচ্ছে ডিএনএ বাইন্ডিং প্রোটিনের ডিএনএ বাইন্ডিং ডোমেনে কি কোনো স্পেশাল সুপার সেকেন্ডারি স্ট্রাকচার বা কোনো স্পেশাল ধরনের মোটিভ থাকে? যদি থাকে তাহলে সেটা কি মোটিভ, এটাই আমাকে বলবে। কারণ তোমাদেরকে এই গল্পটা আমি বলেছি কিনা জানি না, যে এই ধরনের ডিএনএ বাইন্ডিং ডোমেনস গুলো কিন্তু জাস্ট আবিষ্কার করাই হয়েছিল একটা স্পেসিফিক প্যাটার্ন অফ সেকেন্ডারি স্ট্রাকচার দেখে। এবং জিঙ্ক ফিঙ্গার ডোমেনস এর আবিষ্কারই কিন্তু এইভাবে হয়েছে। দ্যাট ইজ দ্য ওনলি পেপার উইচ ইজ পাবলিশড ইন দ্য টপ জার্নাল অফ বায়োলজি ইন দ্য ওয়ার্ল্ড, সেলে পাবলিশড হয়েছিল উইদাউট আ সিঙ্গল ওয়েট ল্যাব এক্সপেরিমেন্ট। পুরোটাই ড্রাই ল্যাব এক্সপেরিমেন্ট ছিল,
ওরা জাস্ট ডিফারেন্ট সেকেন্ডারি স্ট্রাকচার এর প্যাটার্ন অফ অ্যারেঞ্জমেন্ট দেখে বলে দিয়েছিল, অনেক প্রোটিন নিয়েছিল, তাদের সেকেন্ডারি স্ট্রাকচারের প্যাটার্ন অফ অ্যারেঞ্জমেন্ট ইন দা বাইন্ডিং ডিএনএ বাইন্ডিং ডোমেন, সেইটা দেখে বলে দিয়েছিল যে এই ডোমেনটা হচ্ছে গিয়ে জিঙ্ক ফিঙ্গার ডোমেন, মানে জিঙ্ক ফিঙ্গার প্রোটিয়েজের যেটা, সেটার আবিষ্কারটাই কিন্তু এইভাবে হয়েছিল। তো মাই কোয়েশ্চেন ইজ ভেরি সিম্পল, যে ডিএনএ বাইন্ডিং ডোমেনে কি ধরনের সুপার সেকেন্ডারি স্ট্রাকচার থাকে, আদেও থাকে কিনা, কোনো মোটিভ স্পেশাল আছে কিনা, এটা আমাকে জানাবে। ওকে, নাও এখন 1 মিনিটের কম টাইম আছে, আজকে আর আমি কিছু এখানে বেশি বলতে পারবো না। উই উইল হ্যাভ ক্লাসেস রেগুলারলি। আচ্ছা, আজকে কি আমরা 10টায় মিট করতে পারি? আমি একটা স্পেশাল জিনিস তোমাদের শেখাতে চাই। ক্যান উই মিট টুডে এট 10? আমি ফ্রি হ্যাঁ আছি। স্যার। তাহলে আমরা আজকে 10টার সময় মিট করছি। ওকে, হাফ এন আওয়ার লাগবে, হাফ এন আওয়ারও লাগবে না, 20 মিনিট লাগবে, নট আ প্রবলেম। কারোর প্রবলেম নেই তো? 10টার সময় তো স্যার? হ্যাঁ, 10টার সময়। না স্যার, হ্যাঁ প্রবলেম নেই। স্যার, ঠিক আছে। ওকে ওকে, তাহলে 10 o'clock আজকেই মিট করছি, কারণ কালকে ডিপার্টমেন্টাল মিটিং আছে, ক্লাস আছে, অনেক কিছু আছে। ওকে, লেটস এন্ড নাও।